আজ বৃষ্টি হয়েছে, বৃষ্টি চলছে এবং এখনও দিন 7 চলবে, এইভাবেই চলবে। এই বন্ধ রাখো। না না, আমি বলছি না, আমি এখনও ঠিক আছি, মানে আমার শরীর এখনও ঠিক আছে, মাথা ঠিক আছে। এই 2007 থেকে 2011 এই সময়টা প্র্যাকটিক্যালি এই পরিবেশ পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হয়ে গিয়েছিল। কমিউনিস্টই, অন্নদাশঙ্কর রায় বলেছিলেন, কমিউনিস্টির বিরুদ্ধে অধুনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বন্ধকে প্র্যাকটিক্যালি ওই ভাত খাওয়া, ঘুমোতে যাওয়া, স্নান করার মতো একটা নৈমিত্তিক বিষয়ে পরিণত করে ফেলেছিলেন। তখন যদিও এসএসসিটা বছর বছর হতো, দুর্গাপুজো ঈদের মতো এসএসসিটা তখন বছর বছর হতো এবং প্রায় কেলেঙ্কারির কোনো অভিযোগ তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুলতে পারেননি। মানে টালার ট্যাঙ্কে গরু ভাসছে বলে মিছিল করেছিলেন, কিন্তু এসএসসিতে সিপিএম গুরজালি করেছে এই ধরনের কোনো অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো মিছিল করতে পারেননি। ধর্মঘট 70-এর বেশি 4 বছরে, তারপরে তো পালা বদল। আজকে প্রত্যেক বছরের মতোই 1991 সালে নয়া উদার অর্থনীতি লাগু হওয়ার পর থেকে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি এবং বামগন্ধী শ্রমিক সংগঠনগুলি প্রত্যেক বছর ধর্মঘট ডাকে। 2011 সালের পরবর্তীকালে বিরোধী শক্তি রাজ্যেও তাদের বিরুদ্ধে ধর্মঘট করতে হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট, কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট বলা ভালো, একদম পরিষ্কার কথায় বিজেপির বিরুদ্ধে ধর্মঘট ভাঙতে সোচ্চার তৃণমূল এবং লেলিয়ে দেওয়া হলো পুলিশকে। অভিযোগ বামপন্থীদের। কথা বলে নেব ধর্মঘট কতটা সফল। আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেলে, আমার সঙ্গে আছেন এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশিষ্ট কবি অংশুমান কর। অংশুদা, তোমাকে স্বাগত। যেটা দিয়ে শুরু করলাম, ধর্মঘটকে কিছুটা সফল, কারণ আজকে আমরা একদম নকশার বাড়ি থেকে নামখানা পর্যন্ত দেখতে পেলাম যে পুলিশি ধরপাকড়গুলো তো হয়, কেন হয় যদিও অন্য প্রশ্ন, কিন্তু হয়, ধর্মঘট মানেই হয়। কিন্তু আজকে সিপিআইএম মূলত এই রাজ্যে তার যে প্রতিরোধের ছবিটা দেখাতে পারলো, সেটা কি একটুখানি ফ্রন্ট ফুটে নিয়ে এলো? হ্যাঁ, অবশ্যই। তার কারণ সাম্প্রতিক সময়ে যে কটি ধর্মঘট হয়েছে তার মধ্যে আমার দেখে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এবারের ধর্মঘটেই মানুষের সাড়া তথাকথিত অন্য যে ধর্মঘটগুলি হয়েছিল এর আগে তার চেয়ে বেশি, এবং বাম কর্মী এবং নেতাদের রাস্তায় বৃষ্টি ভেজা দিন সত্ত্বেও উপস্থিতি চোখে পড়ার মতো, এবং তাদের বেশ আগ্রাসী ভূমিকায় দেখা গেছে। তো সেই সব দিক থেকে বলতে গেলে তো সাম্প্রতিক সময়ে যে কটি ধর্মঘট বামপন্থীরা আহ্বান করেছিলেন পশ্চিমবঙ্গের বুকে, এটা একটা সর্বভারতীয় ধর্মঘট অবশ্য, তার মধ্যে এটা তুলনামূলকভাবে সবচেয়ে সফল, এটা তো বলতেই হবে। তো আমার তোমার কাছে প্রশ্ন, মানে দেখো, আমি কোনো রাজনৈতিক নেতার সঙ্গে আজকে কথা বলতেই পারতাম, সেটা সিপিআইএমের নেতা, বিজেপির নেতা, তৃণমূলের নেতারা আমাদের সচেতনভাবে এড়িয়ে চলেন। আমি সিপিআইএম বা বিজেপির কথা বলছি তা না বলে তোমার সঙ্গে কথা আমি বলছি। সিপিআইএম হলে বলতেন যে ধর্মঘট সফল, আমাদের 2011 সালের পরে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। না, ওরা তো প্রতিবারই বলেন ধর্মঘট। হ্যাঁ, আবার বিজেপি হলে বলতে কোনো কাজের কাজ না। আমি তোমার কাছে একদম নির্মোহ নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি চাইছি। ওটা হচ্ছে যে ধর্মঘট তো বিজেপির শ্রমকোড লাগু হওয়ার বিরুদ্ধে, 100 দিনের কাজ, স্মার্ট মিটার ইত্যাদি হরেক রকম বিষয়ে 10টা শ্রমিক সংগঠন ডাকলো। সেখানে তৃণমূলের গাত্রদাহের কারণটা কি? না, এটা খুব, মানে যদি খুব নিরপেক্ষভাবে বলতে হয় তাহলে বলতে হবে যে তৃণমূলের এই ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন করা উচিত ছিল। হ্যাঁ, কিন্তু যেহেতু তারা সরকারে ক্ষমতায় আসার পর থেকে, যদিও তৃণমূল ক্ষমতায় এসেইছে ধর্মঘটের রাজনীতির উপরে ভিত্তি করে, তারা লিখিতভাবে ঘোষণা করেছেন যে তারা ধর্মঘটের পক্ষে নন, একেবারেই পক্ষে নন। সেই কারণে ওরা এই বিরোধিতা করছেন। এটা আমি বলবো না, অনেকে যেমন বলার চেষ্টা করছেন যে তৃণমূল বিজেপিকে সাপোর্ট করছে, সেই জন্যই ধর্মঘটের বিরুদ্ধে নেমেছে। আমি এই ঘটনাটাকে সেভাবে দেখছি না। এটা হচ্ছে সরকারে আসার পর ওদের সরকারের ঘোষিত নীতি যে কোনো ধর্মঘটের আমরা বিরোধিতা করব, এবং সেই জায়গা থেকে এই বিরোধিতা হয়েছে। কিন্তু এবারের যে বিরোধিতা, সেটা অন্যান্যবারের বিরোধিতার চেয়েও রাস্তায় যা হয়েছে বলে দেখলাম আমি বিভিন্ন মানে সংবাদ মাধ্যমে, সেটা অনেক তীব্র। মানে তৃণমূলের কর্মী সমর্থক থেকে পুলিশ অনেক বেশি আগ্রাসী, যে কারণেই বামপন্থী যারা ধর্মঘটী তারাও অনেকখানি আগ্রাসী হয়েছে। তার একটা বড় কারণ হতে পারে যে বিধানসভা ভোটটা একদম সামনে, এবং সেটাকে মাথায় রেখে বামেরা যেভাবে তৃণমূল সরকারের নানা অনিয়ম নিয়ে সাম্প্রতিক সময়ে সোচ্চার হয়েছে,
সেই জায়গা থেকে ধর্মঘটটাকে বামপন্থী যে শক্তিগুলি আছে সেগুলির একত্রিত হওয়ার একটা প্ল্যাটফর্ম হিসেবে এই সরকার দেখেছিল, এবং সেই জন্য এবছর এই ধর্মঘটে দমন পীড়নের মাত্রাটাও, যেমন আমি বললাম যে বাম ধর্মঘটিরা অনেক বেশি আগ্রাসী ছিলেন, তেমন দমন পীড়নের মাত্রাটাও বেড়েছিল। আমার কারণ যেটা মনে হয়েছে যেটা কেন হলো তার এর সঙ্গে নির্বাচনের রাজনীতির এবং 26-এর বিধানসভা নির্বাচনের একটা যোগ আছে, এবং জনসংযোগ যাতে মানে কম হয়, ধর্মঘটে পার্টিসিপেশনটা বেশি হয়ে গেলে কি হয়, একটা বার্তা যায় সাধারণ মানুষের কাছে যে এই সরকারের প্রতি আস্থা মানুষ দেখাচ্ছে না। মুশকিলটা হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে তো এই ধর্মঘটটা নয়, কিন্তু সেই কথাটাই সরকার মাথায় রাখতে পারছে না। তার কারণ হচ্ছে যে পরিস্থিতি এমন হয়েছে যে কোনো ধরনের এখানে যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদটাকে এই সরকার মনে করছে হয়তো আমাদের অপশাসনের বিরুদ্ধে একটা প্রতিবাদ, বা লোকে বুঝতে পারবে না, এরকম একটা জায়গা থেকে দমন পীড়নটা খুব বেশি করে হয়েছে। কিন্তু আমার একটা অন্য কথা বলার আছে, সেটা হচ্ছে এই যে নির্দিষ্টভাবে আজকের যে ইস্যুতে ধর্মঘট ডাকা হয়েছে সেটা অত্যন্ত সঠিক একটা ইস্যু, ধর্মঘট ডাকারই মতো। কিন্তু বামপন্থীরা, এটা আমি খুব মানে আবারও এই কথাটা বললেই রেড়ে করে একদল উঠবেন এবং আমাকে আবারও, যেমন মাঝে মাঝে হয় যে আমি তৃণমূলপন্থী হয়ে গেছি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি এই কথাটা বলতে চাইছি জোর দিয়ে যে বামপন্থীরা ধর্মঘটের এই অস্ত্রটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারেননি। সর্বভারতীয় ক্ষেত্রে নয়, আচ্ছা, আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো যে ঠিকঠাক ব্যবহার করতে পারেননি। আচ্ছা। এবং সর্বভারতীয় ক্ষেত্রে অনেক জায়গায় এই ধর্মঘটকে যেভাবে সংগঠিত করা হয়েছে সেটা খুবই উল্লেখযোগ্য। অতীতেও ইস্যুগুলোকে প্রকৃত অর্থে মানুষের কাছে নিয়ে যাওয়া, মানুষের চেতনা তৈরি করা এবং তারপর অংশগ্রহণ করানো। কিন্তু অন্যান্য রাজ্যে যে আন্দোলন হয় বলে আমরা দেখেছি, সেইখানে এই যে বছরে একটা মূলত এই ইস্যুগুলো নিয়ে একটা বড় ধর্মঘট, তার বাইরে সারা বছর আরো অনেক রকমের ছোটখাটো ইস্যুতেও কিন্তু ধর্মঘট হয়েছে, খেয়াল করলে দেখা যাবে সেক্টরে আলাদা আলাদা। পশ্চিমবঙ্গে যেটা সমস্যা হচ্ছে, প্রতি বছর যেহেতু একটা সর্বভারতীয় ধর্মঘট হবেই, এটা যেন ওই তুই দুর্গাপূজা ঈদের মতো বলছিলিস সেরকম একটা রিচুয়ালের দিকে চলে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। মানে অনেক মানুষের যে একটা দিন ধর্মঘট এটা করবে, এবং যে জন্যে যেমন এই ধর্মঘটটা অনেক সফল হয়েছে, তেমন আমি এরকম প্রতিক্রিয়াও দেখেছি বিচ্ছিন্নভাবে হলেও, যে এটা তো ওদের বার্ষিক একটা উৎসব, প্রতি বছর এটা করে, ডাইজ নন হবে, একদিনের মাইনে কাটা যাবে। এটা হচ্ছে ওই যে বললাম যে ধর্মঘটের যে এজ থাকে, যে ধার থাকে, সেই ধারটার ভুল ব্যবহার হয়েছে। তার কারণ কেন আমি বলবো যে স্থানীয় ইস্যুগুলো নিয়ে বামফ্রন্ট ধর্মঘট ডাকেনি, যেমন অভয়াকাণ্ড ঘটেছে, সেই রাজনীতির মানে মঞ্চ করা হবে না, অভয়া মঞ্চকে এরকম একটা ডাক ছিল, এবং তাতে আমার মনে হলো যে সিপিআইএম সহ অন্য বাম দলগুলি এমনই একটু থতমত খেয়ে গেল, মানে বিভ্রান্ত হয়ে পড়লো যে কী করবেন ঠিক করতে পারছেন না, এবং গোটা আন্দোলনটা শেষ পর্যন্ত কিন্তু একটা কোট আনকোট অরাজনৈতিক আন্দোলন হলো, এবং আন্দোলনটা আমি বলবো সুদূর প্রসারী তার একটা প্রভাব পড়েছে, আমি লিখেওছিলাম একটা লেখায়। কিন্তু তাৎক্ষণিকভাবে ইমিডিয়েট ফললাভের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে তো সত্যি এখনো পর্যন্ত সেই বিচার চলছে, এবং তুমি সেই ইস্যুতে 11 মাস একদম, এবং সেই ইস্যুতে বাম দলগুলোর বন্ধ রাখা উচিত ছিল। এই যে তামান্নার ঘটনাটা ঘটলো, এই যে কসবা ল কলেজের ঘটনাটা আমাকে বলেছিলে, আমি বলেছিলাম বন্ধ নয় কেন, হয়নি কেন? এর ফলে যেটা মানুষের মনে হচ্ছে যে যখন তুমি স্থানীয় বড় বড় ইস্যুগুলো নিয়ে প্রতিবাদ করছো না, সেই অর্থে আমি বলছি প্রতিবাদ হয়েছে, কর্মসূচি হয়েছে, কিন্তু আমি সেদিনও বলেছিলাম যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া ইমিডিয়েটলি দেখানো দরকার ছিল, সেটা দেখাতে দেরি হয়েছে। দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করতে গিয়ে আমি বলছি যে যেটুকু ইতস্তত ভাব এখনো আছে, সেটা মানে অবিলম্বে কাটিয়ে ফেলে অত্যন্ত দ্রুত রিয়াক্ট করতে হবে। যেমন আমি বলছি একটা কাজ যেটা ভালো করেছে, যে অনিল দাসের উপর যখন চড়াও হলো ভীমদা, তখন কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে, এবং তার কিন্তু ফল হয়েছে। একদম। তো এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে যদি আমার দেরি হয়, এবং বড় ইস্যুতে যদি আমি বড় প্রতিক্রিয়া না দেখাই, তামান্নার ইস্যুতে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ইস্যুটা হাতে পেতেন, আমি আগের দিনও বলেছিলাম ভয়ঙ্কর ব্যাপার, পশ্চিমবঙ্গ অচল করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেটা তো করেনি। নন ইস্যুকে যেভাবে ইস্যু করেছে। এবার তাহলে আমার বলার কথাটা এটাই, যে কারণে আমি বললাম যে এই ধর্মঘটটা
অনেকে মনে করছেন যে একটা বাৎসরিক উৎসব হয়ে গেছে। এটা কিন্তু মারাত্মক। এটা বামপন্থী নেতাদের ভাবতে হবে, পশ্চিমবঙ্গের বাম নেতাদের ভাবতে হবে যে আগামী দিনে ওরা এই বাৎসরিক একটি ধর্মঘটে নিজেদের মানে ধর্মঘট সংক্রান্ত কার্যকলাপ, বন্ধ সংক্রান্ত কার্যকলাপ সীমাবদ্ধ রাখবেন কিনা। যদি রাখেন তাহলে কিন্তু যেমন আজকে ওই আগ্রাসী মেজাজ ছিল এবং এবছর বিধানসভা নির্বাচনটা সামনে আছে এবং এতগুলো টাটকা ইস্যু আছে, যে কারণে হয়তো মানুষের অংশগ্রহণ একটু বেশি ছিল, কিন্তু প্রতি বছরই এত এত ইস্যু পাওয়া যাবে, এত এত ঘটনা এই সময়কালের মধ্যে ঘটেছে, এই খুব দ্রুত পরপর কয়েকদিনের মধ্যে কারণে অংশুদা ধর্মঘট মানে গত এক মাসের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো কিন্তু এই ধর্মঘটকে একটা গতি দিয়েছে। যদি সেই ঘটনাগুলো না ঘটতো এবং শুধুমাত্র কেন্দ্রের শ্রম কোডের বিরুদ্ধে এবং ওই দাবিগুলো, মূল যে দাবিগুলো আজকের, যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা হচ্ছে ঘুম, যেটা সঙ্গত দাবি, সেটা নিয়ে যদি বাৎসরিক একটি মাত্র ধর্মঘট করা হয় তাহলে কিন্তু সেটা শেষ পর্যন্ত একটা রিচুয়ালে পরিণত হয়, একটা বামপন্থী রিচুয়ালে পরিণত হয়। ইনফ্যাক্ট শ্রমকোড ব্যাপারটা খুব বিপজ্জনক, মারাত্মক বিপজ্জনক, খুব বিপজ্জনক। আমি তো বললাম যে কারণে নৈতিকভাবে তৃণমূলের উচিত ছিল এই ধর্মঘটকে সমর্থন করা, কিন্তু তাদের একটা অন্য বাধ্যবাধকতার জায়গায় তারা চলে গেছেন। আমার দেখার খুব ইচ্ছে আছে, মানে সত্যিই দেখার খুব ইচ্ছে আছে। আমার নিজের যে বিশ্লেষণ, তাতে আমার মনে হয় না 2026-এর নির্বাচনে এ রাজ্যে ক্ষমতার বিরাট কোনো পরিবর্তন হবে বলে। কিন্তু কোনো একদিন তো হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন, তৃণমূল দলটি তখন এই বন্ধের রাজনীতিতে নিজেদের এই অবস্থানে অনড় থাকেন কিনা সেটা দেখার জন্য আশা করা যায় কোনো দুর্ঘটনা না ঘটলে আমি বেঁচে থাকবো। মানে প্যারাডাইম শিফট হবে বলে বলছো তুমি? হতে বাধ্য। তার কারণ বিরোধী দলকে, যারা এই চাকরিতে একদিনের ছেদ পড়ার জন্য ভয় পান, যারা চাকরি মাইনে কাটা যাবে, আমার সিনিয়রিটি চলে যাবে বলে ভয় পান, তাদের এটা বুঝে নেওয়া দরকার আছে। বামপন্থী অনেক কর্মীরাও এই বিষয়ে অতীতে আমি দেখেছি ভয় পাচ্ছেন, যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, যে ধর্মঘট করতে গেলে এই সমস্ত শাস্তির মুখে পড়তে হবে, এই সমস্ত প্রশ্নবান যে কেন ধর্মঘট হচ্ছে, ধর্মঘট কর্মনাশা, এইসব কথা শুনতে হবে। যারা বিরোধী দলে থাকেন তাদের এই কথাগুলো শোনার জন্য, যারা বিরোধী রাজনীতি করেন তাদের এই কথাগুলো শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রস্তুত ছিলেন, তার সময় কিন্তু এই প্রশ্নগুলো উঠেছিল, ওঠেনি তা নয়। তখন রাজ্য সরকার নিশ্চয়ই এরকম একটা নোটিফিকেশন জারি করতো না যে আজকে না এলে কর্মচ্ছেদ হবে, করতো না, কিন্তু এই প্রশ্নগুলো তো উঠতো যে এই বন্ধের বিরোধিতা তো করা হতো, সেটা তো হতো। পিপলস পারসেপশনটা ছিল তো আমার মনে পড়ে। সেই রিস্কগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, আমি বলছি তো, সেই রিস্কগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে নিয়েছিলেন। তাহলে কেন আমরা এই এতখানি সংশয়ের মধ্যে ভুগবো? এবং যখন বড় ইস্যু, রাজ্যকেন্দ্রিক রাজনীতির খুব বড় ইস্যু আমাদের সামনে চলে আসবে, তখন কেন ধর্মঘট ডাকা হবে না, সেই প্রশ্নটা কিন্তু আমি রাখছি। সেটা না ডাকা হলে শেষ পর্যন্ত কিন্তু মনে হবে যে ওই সর্বভারতীয় স্তরে এই শ্রমিক সংগঠনগুলো মিলে বছরে একটা দিন বন্ধ ডাকবে এবং সেইটাকে দুর্গাপুজোর মতো, ঈদের মতো উদযাপন করতে হবে, এটা একটা বাৎসরিক কার্যক্রমে পর্যবসিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুমি তুলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক যার জন্যই রাজনৈতিক বিশ্লেষকের ভীষণ গুরুত্ব। আমি আমার চ্যানেলে নিজে বিশেষ কথা বলি না, এবং সেটা মানুষ তোমাদের কথা শুনতেই বেশি পছন্দ করেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, আজকে 9ই জুলাই, গতকাল ছিল 8ই জুলাই, জ্যোতিবাবুর জন্মদিন। তুমি মধু মুর্মুর একটি ঘটনা, খুব মর্মস্পর্শী একটি ঘটনা তুমি লিখেছিলে। আমার প্রশ্ন যে জ্যোতিবাবু যখন প্রশাসক ছিলেন, জ্যোতিবাবুকে, আমার মনে হয় জ্যোতিবাবু একজন আনঅ্যাভয়েডেবল মানুষ। তুমি তাকে পছন্দ করতে পারো, তুমি তাকে পছন্দ না করতে পারো, কিন্তু জ্যোতিবাবুকে ইগনোর করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতিবাবুর সমালোচনা হয়নি যথেষ্ট? বরুণ সেনগুপ্ত জ্যোতিবাবুকে যেভাবে সমালোচনা করেছে, আমরা গোটা ছোটবেলাটা পড়ে বড় হয়েছি, বরুণ সেনগুপ্ত জ্যোতি বসুর বিরুদ্ধে প্রতিদিন লিখছেন এবং জ্যোতিবাবু প্রতিদিন ইগনোর করেছেন। একটা শব্দ কেউ দেখাতে পারে জ্যোতিবাবু খরচ করেছেন। গতকাল করলেও একটি দুটি শব্দ, গতকাল সুমনদাও বলছিলেন, সুমন চট্টোপাধ্যায় আমার খুব সিনিয়র জার্নালিস্ট, আমি খুব শ্রদ্ধা করি। তো আমি সেটাই ভাবছিলাম, তখন তোমার লেখাটাও পড়ছিলাম। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যদি ওর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করছি না, প্রশ্নই ওঠে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার একদম প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে পুলিশকে এইভাবে নামাতেন, যদি না নিজের ক্যাডারদের নামাতেন, যদিও ক্যাডারের সংখ্যা খুব কম দেখলাম আমি, টিটিউসির কিন্তু ক্যাডারের সংখ্যা খুব কম, তাহলে আজকে সন্ধ্যাবেলা কবির সৌরভ আর অংশগ্রহণ করার আলোচনার বিষয়বস্তু অন্য হতে পারত না। আমার যেটা মনে হয়, মানে মেইনস্ট্রিম মিডিয়া বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতে বিষয়টা উঠেই আসতো না, উঠে আসতো না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্যাসেজ করে দিয়েছেন। তার একটা বড় কারণ হচ্ছে, আমি আবারও বলছি, যে
কোথাও একটা উনি বুঝতে পারছেন, আমার মনে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত স্টেটমেন্ট এসেছে মাঝে মাঝে নানা সময় তা থেকে, যে সরকার ঠিকঠাকভাবে চলছে না এবং সব ক্ষেত্রে ওর দলের ওপরে, যদিও ওকে বলা হয় কাণ্ডারি, উনি শেষ কথা, কিন্তু উনি বুঝতে পারছেন যে একটা প্যান্ডোরার বাক্স খুলে গেছে এবং সব ক্ষেত্রে দলের ওপরে ওর পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে না। সেইখান থেকে ওরা মুখে যতই বলুন যে আমরা তো ক্ষমতায় আসছি, আমার নিজেরও সেই বিশ্লেষণ, নানা কারণে আমি বলছি, এটা মানে ভোটের নানা অঙ্ক এবং সমীকরণকে মাথায় রেখে আমি বলছি যে ওরা একটা ক্ষমতায় আসবে, পরবর্তীকালে সরকারে আসাটাই শেষ কথা নয়, এইটা আমি বলছি স্টেবিলিটি না, এইটা আমি বলছি যে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে কোথাও একটা, ওরা যতই মুখে বলুন, কিন্তু এত এত অনিয়ম গত মানে 2 বছরের মধ্যে ঘটেছে এবং সেগুলো এত বড় বড় ইস্যু, যে কোথাও একটা ওদের ভেতরে একটা অ্যাংজাইটি তৈরি হয়েছে, কোথাও একটা ওদের ভেতরে একটা আমি বলবো যে মানে আত্মসমীক্ষা করে ওরা বুঝতে পারছেন যে কিছু কিছু ক্ষেত্রে একটা, যাকে আমরা বলি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা কোথাও একটা কাজ করতে শুরু করেছে, এখনো তৃণমূলকে ফেস করতে সেভাবে এইবার প্রথম হয়তো ফেস করতে হবে। আমার নিজের ধারণা এবারে নির্বাচনে ওদের এটা প্রথম কিন্তু ফেস করতে হবে আমার ধারণা, সেইটা ওরা বুঝতে পেরেছেন বলেই কিন্তু ওদের মানে এই রকম একটা প্রতিক্রিয়া দেখা গেল। নইলে কিন্তু আমি তোর সঙ্গে একমত যে যদি উনি একটা সার্কুলারও বার করতেন, যে একটা সার্কুলার বার করলেন যে একদিনের মাইনে কাটা যাবে, চাকরি থেকে একটা দিন বাদ যাবে, খুব একটা ভয় পাচ্ছে না, অনেক দিন থেকে এটা চলছে, কিন্তু এই যে আগ্রাসন দেখা গেল পুলিশের এবং কিছু ক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকদের বা তৃণমূল সমর্থিত গণসংগঠনের কর্মী সমর্থকদের, সেইটা না হলে এটা এত বড় খবর কিন্তু হতো না, এত বড় খবর হতো না। এবং অনেক ক্ষেত্রে যে আগ্রাসনটা বামপন্থী ধর্মঘটিরা দেখালেন, তারাও দেখাতেন না, তারা দেখালেন তার কারণ হচ্ছে যে মানে ওই একটা পাল্টা হলো। সকালবেলা বৃষ্টি, সৃজন, আমি একটু হয়তো ফোন করতাম সৃজনকে, ওর বাইটের জন্য ফোন করতাম, ও বাবা সৃজন অ্যারেস্টেড হয়েছে, এবং রীতিমতো কিন্তু সৃজনকে মানে হেকেল করেছে, এবং সৃজন এখন একটা অল ইন্ডিয়া ফিগার। একজন ভদ্রমহিলাকে দেখলাম বিচ্ছিরিভাবে পুলিশ মারছে, দেখলাম কোনো প্রয়োজন ছিল না, আমি তো বললাম স্লোগান শাউটিং হবে মানে তো চিরাচরিত ব্যাপার, ঠিক আছে আমি তাও মানলাম। তারপরে দক্ষিণ দিনাজপুরে ওই যে পুলিশ অফিসার, আমি সেই প্রসঙ্গে বড় করে আসবো পরে, যদি আমি বিকাশবাবুর প্রতিক্রিয়া নিয়েছি এবং সম্ভবত আইনি পদক্ষেপও হবে, আমি সেই বিষয়েও পরে আসবো। সৃজন এখন অল ইন্ডিয়া সেক্রেটারি এসএফের, বিকেলবেলা এসএফআই স্বাভাবিকভাবেই সেখানে দেখাবে, বিক্ষোভ দেখাবে, তো হবেই, কিন্তু প্রেজেন্ট ভ্যানের মাথায় চড়ে গিয়ে ভেতর থেকে ছিনিয়ে নিয়ে আসা, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ভবনভূত তাদের থেকে ক্রিমিনাল ছাড়িয়ে এনেছিলেন, আজকে এসএফআই তাদের কমরেডদেরকে যেভাবে ছাড়িয়ে আনলো। আমি এই কথা এই জন্য বলছি, 2006 সালে কিন্তু আমরা কেউ ভাবিনি 2011 এই ভয়ঙ্কর পালাবদল হতে পারে। আমি বলছি না যে আজকের পরেই 2026-এ আমি ভিউয়ের জন্য না সেই পরিস্থিতি চলে যাচ্ছে, না সেই পরিস্থিতি এখনো হয়নি, তার কারণ 2006-এর পরে যে ঘটনাগুলো ঘটেছিল তার একটা বিরাট বড় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা তৈরি হয়েছিল। কিন্তু এটা তো যেটা তুই বললি সেটা ঠিক, যে এই যে চার্জড হয়ে যাওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা তো বামপন্থীরা হয়েছে কিছুটা হলেও হয়েছে, এবং সেটার একটা বড় কারণ কিন্তু আমি আবারও বলছি সাম্প্রতিক সময়টা, যে ঘটনাগুলো ঘটেছে না, তাতে সাধারণ মানুষের রক্ত এমনিতেই একটু গরম হয়ে আছে। ওই যে আমি বললাম যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, মানে যেটা আগে খুব বেশি শোনা যেত না, ট্রেনে বাসে মানে ট্রাভেল করতে করতে আজকাল কিন্তু শোনা যাচ্ছে যে প্রায় মানে একটা বড় অংশের মানুষ, সচেতন মানুষ, তারা কিন্তু সরকারের বিরুদ্ধে নানা কথাবার্তা বলছেন, যেটা সিপিএম এর সময় শোনা যেত। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আমি নিজে দেখেছি, যেহেতু আমি চিরকাল পাবলিক ট্রাভেল অ্যাভেল করি, তো আমি খুবই লোকাল বাসে, লোকাল ট্রেনে চড়ি, মেট্রোয় চড়ি, সেজন্য আমি নিজে দেখেছি যে সেই সময়টায় সিপিআইএম পার্টির নেতারা বুঝতে পারছিলেন না যে তারা কোথাও একটা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, কিন্তু এই জনপরিসরে কিন্তু সারাক্ষণ একটা সমালোচনা চলছিল। সেই পরিস্থিতি অনেকখানি কিন্তু তৈরি হয়েছে। এবার এটা কতটা ভোটের বাক্সে মানে ট্রান্সলেটেড হবে, অনুদিত হবে, সে আলাদা প্রশ্ন। এবং সেখানে আমি এখনও বলছি যে আমি 2006-07 যে পরিস্থিতি, 7 পরবর্তী যে পরিস্থিতি, তার সঙ্গে আজকের এই 2025-এর পরিস্থিতি তুলনা করব না। কিন্তু এটা তো ঘটনা যে বামপন্থীদের ভোট, আমার নিজের ধারণা, আগের চেয়ে বাড়বে এই কারণেই যে সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো ঘটে গেছে এবং তাতে যেভাবে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে, সেই জায়গা থেকে বামপন্থীরা যদি এই অ্যাগ্রেসিভ ভূমিকাটা পালন করতে পারে, যেটা আজকে আমরা দেখলাম, বজায় থাকে,
তাহলে বামফ্রন্টের ভোট কিন্তু বাড়বে, মানে অনেক মানুষ কিন্তু বামফ্রন্টকে ভোট দেবে। কেননা একটা বড় অংশ আছে, আমি মানে এটা মজা করে বলা হতো যে মানে সিপিএমের একটা কমিটেড ভোট আছে, আমি শুনতাম ছোটবেলা থেকে যে না সিপিএম তবুও সিপিএম কিন্তু সিপিএম, মানে তবুও সিপিএম মানে না সিপিএম কিন্তু তাও শেষ পর্যন্ত ভোটটা দিচ্ছে সিপিএম কেই, তবুও সিপিএম, এত কিছু সমস্যা সিপিএম এর আছে তবুও সিপিএম, সারাদিন সিপিএম কে গালাগাল করছে কিন্তু সিপিএম। তো এইটা একটা কমিটেড ভোট আছে, সেটা সহজে এদিক ওদিক যায় না, সেটা ওই 4-5% বটে, কিন্তু এর বাইরে তো একটা সমর্থক, তাহলে সেটা 50 হতো কি করে? হ্যাঁ 50 হতো কি করে? না, সেটা একটা বড় অংশের গরিব মানুষ ভোট দিত, যে ভোটটা বামফ্রন্টের থেকে অনেকটা সরে গেছে, এটা মানতে হবে, এটা মানতেই হবে, এবং সেই ভোটটা মূলত চলে গেছে তৃণমূলে। এবং তার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক দিকে তো নন্দীগ্রাম এবং সিঙ্গুর নিয়ে যা যা হয়েছিল তার একটা বড় ভূমিকা ছিল, এবং তারপরে তার যে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো আছে যার সরাসরি সুবিধে অনেক মানুষ পেয়েছেন, এবং তার মানে কৃতজ্ঞতা তারা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন, এটা আমার কাছে খুব পরিষ্কার। এবং এই প্রকল্পগুলোর প্রাথমিক পর্বে আমি বিরোধিতা করেছিলাম নানা কারণে, কিন্তু পরে আমি দেখেছি যে এইগুলো থেকে কিন্তু প্রত্যক্ষভাবে বেশ কিছু মানুষের বেশ কিছু সুরাহা এবং সুবিধা হয়েছে। কেন হবে না? 1000 টাকা করে মাসে যদি একজন গৃহবধূর কাছে আসে, একদম, এবং এটা তাদের হকের টাকাও একদিক থেকে বলতে হবে, এটাকে আমি অনুদান বা এটা ভাতা বা অনেকে ভিক্ষা এসব বলার চেষ্টা করছিল, সেটাও আমি বলবো না। আমি গতকালই আপলোড করেছি আমার চ্যানেলে, একটা রিপোস্ট করেছি সেলিমদার একটা ইন্টারভিউ। সেলিমদা তো অত্যন্ত সুবক্তা, মানে আমি কোনো ধরনের কোনো সেলিমদা যদি রাজনীতি নাও করতেন, আমার সেলিমদার সঙ্গে কথা বলতেই ভালো লাগে। এত ভদ্রলোকের ভালো উইজডম, ভদ্রলোকের যা নলেজ এবং খুব ভালো সেন্স অফ হিউমার, ভয়ঙ্কর খুব ভালো। তো আমি সেদিনই 2024-এ সেলিমদা হারার পরে সেলিমদার প্রথম ইন্টারভিউ করেছিলাম। তো সেখানে সেলিমদাকে বলেছিলাম একদম সরাসরি, মানে মানুষ চাইলে দেখতে পারেন, যে সেলিমদা আপনারা যদি একদম পরিষ্কার প্রশ্ন, যদি যেতেন লক্ষ্মীর ভান্ডার দেবেন বলে আরো বেশি দেবো, আমি তো বলছি, কারণ দুর্নীতি হবে না। লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করছে না, এবং লক্ষ্মীর ভান্ডার যদি একজন গ্রামের মহিলা 1000-এর জায়গায় 5000, ওইটাই হচ্ছে কথা, যেটা তাদের হকের টাকা একটা আমি বলবো, এবং সেটার আমি বিরোধী নই একদমই, এবং সেই কারণে একটা ওই ভোট শিফট যেটা তুই বললি গরিব মানুষের, কিন্তু আমি যেটা বলছিলাম যে বাম সমর্থকদের একটা বিরাট বড় অংশ বামপন্থীদের প্রকৃত প্রতিবাদী ভূমিকায় দেখতে চান। গোটা পৃথিবীতে বাম রাজনীতির কাছ থেকে মানুষ এখনো আদর্শগত অবস্থান, প্রতিবাদী অবস্থান আশা করেন। এবার অনেকে বলতে পারেন যে প্রতিবাদ করার দায়িত্ব কি কেবল বামেদেরই? এই প্রশ্ন আমাকেও শুনতে হয়েছে। হ্যাঁ, বামেদেরই, এটা খুব পরিষ্কার করে বলছি, বামেদেরই। অন্য রাজনৈতিক দলগুলোর থেকে গরিব, খেটে খাওয়া মানুষ, সাধারণ শিক্ষিত চেতনা সম্পন্ন মানুষ যে ভূমিকা আশা করেন না, সেটা বাম দলগুলোর কাছ থেকে তারা আশা করেন। ইভেন যদি সরকারে থাকতো তাহলেও বামেদের, অবশ্যই বাম। অনিল বিশ্বাসের একটা কথা আমার অবশ্যই খুব মনে পড়ে, 2006 অংশটা, তখন আমরা অনেকটাই জুনিয়র, তোমার আরো বেশি করে হয়তো মনে থাকবে। আমি তখন না কথাটা ঠিক রেজিস্টার করিনি, তারপরে যত ভেবেছি 2006 অনিল বিশ্বাসকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা কি আবারও সরকারে আসছেন, এই ক্ষমতায় আসছেন? অনিল বিশ্বাস তার সহজাত ভঙ্গিতে বলেছিলেন আমরা তো সরকারে নেই, আমরা ক্ষমতায় আছি, আমরা একটা সরকার চালাই। সেটাই তো, যে সরকারে নেই মানে ক্ষমতায় নেই, সরকারে আছি, সরকার চালাই, এই যে বেসিকটা, মানে সরকারে থাকা হচ্ছে মার্ক্সবাদের মানে বেসিক পড়াশোনার তাত্ত্বিক জায়গা, যে স্টেট পাওয়ার এবং স্টেট পাওয়ার কারা কখন কোন সময় দখল করে, সেই তাত্ত্বিক আলোচনায় আমি যাচ্ছি না, সেই জায়গা থেকে ওরা বলেছিলেন। এবং সংসদীয় রাজনীতিতে ভারতবর্ষে বাম দলগুলো এবং বিশেষ করে সিপিআইএম এর কথা আমি বলছি, যে অংশ নিয়েছে, তার তো অনেকগুলো কারণ আছে। এটা তো শেষ পর্যন্ত তো আর কেবল সংসদীয় রাজনীতিতে ভোট জিতে সরকার গঠন করাই এই রাজনৈতিক দলের মূল লক্ষ্য নয়। তো সেই আলোচনা আমি যাচ্ছি না, এটা একটা তাত্ত্বিক পরিসরের জায়গা। সেই জায়গা থেকে অনিল বিশ্বাস ওই কথাটা বলেছিলেন যে এটা স্টেট পাওয়ার, এবং স্টেট পাওয়ার দখল করার একটা পদ্ধতি হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে স্টেট পাওয়ার দখল করে মানুষকে বেশ কিছু সুরাহা দেওয়া হচ্ছে সিপিআইএম পার্টির একটা ঘোষিত লক্ষ্য। এবং আমরা শুনতে শুনতে বড় হয়েছি যে সেই অনিল বিশ্বাস, সেই বিমান বসু এখনো বলে চলেছেন নির্বাচন রাজনৈতিক সংগ্রাম। ছোটবেলায় বলতে রাজনৈতিক সংগ্রামের কারণেই ওরা এটা বলেন, ভোট হবে, এটা তো ওদের দলীয় মানে তাত্ত্বিক অবস্থান, এবং এটা মার্ক্সবাদের সঙ্গেও মানে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মার্ক্সবাদের যে মূল বেসিক কথাগুলো আছে তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কথা সেটা না, আমি যেটা বললাম যে বামেদের ভোট যদি বাড়াতে হয়, এই আগ্রাসী অবস্থান যদি ধরে রাখে বাম দলগুলো, আমার ধারণা ভোট বাড়বে। তার কারণ ওই বিপুল একটা বাম সমর্থকদের একটা বিপুল অংশ, এটা আমি আবারও দর্থহীন ভাষায় বলবো যে তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন। একদম, আমি এই জায়গাটা না হলে বিজেপির ওই যে হঠাৎ একটা উত্থান হলো, সেই ওই হঠাৎ করে একটা উত্থান হয় না। তার কারণ কি? তার কারণ গ্রামে গঞ্জে এটা কিন্তু মতাদর্শগতভাবে না, একেবারেই না। গ্রামে গঞ্জে মানুষ একটুখানি শেল্টার, একদম আশ্রয় চেয়েছে, সুরাহা চেয়েছে, যে আমার হয়ে একটা পাল্টা প্রতিবাদ কে করতে পারে, ঠিক যে শক্তিশালী। আর এর হাতে রাজ্য আছে, ওর হাতে
কেন্দ্র আছে বা এখানে বিরোধিতার যে ক্ষেত্র পরিষদগুলো গ্রামের দিকে হয়েছে, একটা এই কথাটা তো মেনে নিতে হবে যে মানে বামপন্থীদের যে সংগঠনগুলো, সিপিআইএম এরও যে সংগঠনগুলো, সেগুলোর তো মানে ভেতর থেকে একটা ঝাঁঝরা হয়ে যাওয়া অবস্থা হয়েছিল, সেটা তো লুকিয়ে লাভ নেই, সেটাকে অনেকটা রিপেয়ার করার চেষ্টা হয়েছে, যার ফলে কি হয়েছে অনেক স্থানীয় স্তরে যেভাবে মানে রুখে দাঁড়ানো উচিত ছিল সেভাবে পারেনি, বিশেষ করে 16 পরে, বিশেষ করে 16 পরে, যার ফলে একটা ভোট শিফট এবং ওই ক্রমাগত রক্তক্ষয়ের যে একটা মানে ন্যারেটিভ তৈরি হয়েছিল, সেটাকে আমি পুরো ন্যারেটিভ বলবো না, তার মধ্যে বাস্তবতা ছিল। আমি দুটো জায়গায় অংশ এখানে একটু আসবো। আমি একদম প্রশ্ন করতাম, তুমি সুবক্তা এই জন্যই কারণ তুমি আমার প্রশ্ন আগাম আঁচ করে নিয়ে তুমি তার উত্তর কিছুটা দিয়ে দিলে। আমার প্রশ্ন হচ্ছে এটাই যে কোনো স্থান তো বায়ুশূন্য থাকা সম্ভব না, ভয়ের থাকবে না। তৃণমূল কিন্তু কোনো বিধানসভা ভোটটাকে মোটামুটি একটা ঠিকঠাকভাবে হওয়া ভোট যদি আমি ধরি 51 ক্রস করেনি, তার মানে রাজ্যের প্রায় সমান অংশের মানুষ তৃণমূল বিরোধী। 2016 প্রায় একটা সরকার আসবো বাম কংগ্রেস জোট একটা তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু একটা আবহ, বিভিন্ন চ্যানেল তখন তোমার মনে আছে প্রায় মন্ত্রিসভা তৈরি করে দিয়েছিল, বলছিলেন সেসব 72টা আসনে। আমিও কোথাও একটা এরকম বিশ্বাস করতে শুরু করেছিলাম, অনেকেই 72টা আসনে কিন্তু 5000-এর কম পার্সেন্টেজ, ইভেন বেশ কি মানে 30টার বেশি আসনে 500 থেকে 1000-এর মার্জিনে বাম কংগ্রেস হেরে গিয়েছিল। তারপরে যে সাডেন অ্যাটাকটা শুরু হলো এবং তৃণমূলও ভেবেছিল যে, এবং আক্রমণ হওয়াটা খুব স্বাভাবিক, যে একটা শিফটেই তাহলে একটা পালা দিয়ে দিয়ে আমাদের শেষ হয়ে গেল রেজিম। তারপরে যে আক্রমণটা স্বাভাবিকভাবেই বিজেপি সেই জায়গা দখল করলো। এরা কেউ মতাদর্শগতভাবে কি বিজেপি নন তাহলে সাধারণ মানুষ? না, সাধারণ তারা কি বামপন্থীদেরকে আরো আগ্রাসী ভূমিকা দেখতে চাইছে? সাধারণ মানুষের মধ্যে যারা বাম সমর্থক আছেন, একটা বড় অংশ বাম সমর্থক আছেন, কিন্তু এটা আমি আবার বলছি, মানে সাধারণ মানুষের মধ্যে আবার আমি যেমন বললাম যে বামেদের একটা কমিটেড, সিপিআইএম এর একটা কমিটেড ভোট আছে, যা কিছুই হোক ওই কিন্তু সিপিএম তবুও সিপিএম, তেমন বাম সমর্থক একটা বড় পরিসর আছে। এদের অনেকেই কিন্তু আবার যখন সিপিআইএম আগের নির্বাচনে ভাইজানের সঙ্গে হাত মেলালো, আমি লিখেওছিলাম সেটা ভুল সিদ্ধান্ত ছিল, মেনে নিতে পারেননি একদম, এটা কিন্তু বাম সমর্থক। এরা কিন্তু তখন সিপিএমকে অনেকে ভোট দেননি। তার যারা কমিটেড ভোটার, আমি মানে নাম করা উচিত হবে না, আমার বন্ধু বান্ধবদের মধ্যে কয়েকজনকে আমি চিনি, তারা নোটায় অনেকে ভোট দিয়ে দিয়েছিলেন। আর তৃণমূলকেও দিতে পারবো না, যে তৃণমূলকেও দেবো না, বিজেপিকেও দেবো না, নোটায় ভোট দিয়ে দিই। কিছু কিছু জায়গায় নোটার ভোট বেশি ছিল, খেয়াল করে দেখ, খবর নিয়ে দেখ, নোটায় ভোট বেশি। বিভিন্ন বুথে আমরা খবর নিয়ে দেখে, বুথের কথাই বলছি আমি, গোটা মানে অ্যাসেম্বলির কথা বলছি না। তো এইটা হচ্ছে একটা ভোটের চরিত্র, কিন্তু সমর্থক যারা আছেন না, তারা কিন্তু এই প্রতিবাদী ভূমিকাটাই দেখতে চান। আরেকটা অংশ আছে ভোটারদের, যেটা বললাম, যাদের সেই অর্থে কোনো পলিটিক্যাল ওরিয়েন্টেশন নেই, রাজনৈতিক মানে পক্ষপাত নেই, এই অর্থে আমি বলছি, ওরিয়েন্টেশন না, আমি পক্ষপাত বলছি, যে মানে দলীয় রাজনীতির মধ্যে তারা নেই। তারা দেখেন যে নাগরিক হিসেবে আমরা কাদের থেকে সুযোগ সুবিধা পাচ্ছি, এই রাজ্যটা কারা ভালো চালাতে পারবেন, এবং এই জায়গা থেকে আমি কাকে ভোট দিলে আমার ব্যক্তিগতভাবে সুবিধা হবে এবং আমার সন্তান সন্ততি এবং তার বাইরের যে বলয় তার সুবিধা হবে। এবং এদের অনেকে আক্রান্ত হয়েছে তৃণমূলের দ্বারা। এটা তো সত্যি যে বিজেপির অনেক কর্মী মারা গেছেন আক্রমণ, এটা তো অস্বীকার করা যাবে না। বামফ্রন্টেরও যেমন বিজেপি নেতারা যেমন একেবারেই রসে বসে আছেন, বিজেপি নেতারা একেবারেই আক্রান্ত হননি, কিন্তু বিজেপি তলার লেভেলে নিচু তলার অনেক কর্মীর মৃত্যু ঘটেছে। এটা আমি 5 থেকে 10 জন সিপিআইএম এর রাজ্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্যের নাম এক্ষুনি বলতে পারি, যারা জেল খেটে এসেছেন। আমার জিয়াউল আলম, একদম আবাস রায়চৌধুরী, সেটা বিজেপির ক্ষেত্রে হয়নি। মীনাক্ষী মুখার্জি, একদম আমি বলছি তো বিজেপির ক্ষেত্রে, কিন্তু বিজেপির নিচু তলার যে কর্মী সমর্থকরা তারা আক্রান্ত হয়েছেন। বিজেপি হয়তো করেন না, বামপন্থী সমর্থক যারা, তারা আক্রান্ত হয়েছেন, এবং তারা অনেকেই কিন্তু, এবং ওই যে বললাম যে রাজনৈতিক পক্ষপাত না থাকা একটা বিরাট অংশের মানুষ, যারা হয়তো তৃণমূলের বিরুদ্ধে গেছেন মানসিকভাবে এবং নানা জায়গা থেকে, নানা অবস্থান থেকে, তারা বিজেপিকে প্রধান বিরোধী হিসেবে নির্বাচিত তো করেইছেন, না হলে বিজেপি প্রধান বিরোধী হলো কি করে? আমি এই তত্ত্বে আমি বিশ্বাস করি না, পরিষ্কার বলে দিচ্ছি, যেটা তুইও বলেছিস, যে যেভাবে ধাপে ধাপে বিধানসভা নির্বাচন হয়েছে রাজ্যে, লোকসভা নির্বাচন হয়েছে রাজ্যে, তাতে আমি এটা বলবো না যে একেবারে হয় না। এই পঞ্চায়েতের সঙ্গে আমি বিধানসভাতেও অনেকটা, আমি পঞ্চায়েত বিধানসভাতেও কিন্তু সামগ্রিকভাবে এই ফলাফল রিগিং করে হয় না, জেতা যায় না, সম্পূর্ণ জিতে যাওয়া যায়, কখনোই জেতা যায় না। কিন্তু রিগিং যে হয়েছে কথা আমি উড়িয়ে দিচ্ছি না সেটা, কিন্তু আমি বলছি যে এটাকে রিগিং এর ফল হিসেবে আমি কিছুতেই দেখতে রাজি না। আর রিগিং বললে আমি শুধু ভোটের দিনের কথা যদি বলি, এখানে আবার অন্য ডিসকোর্স চলে যায়। আমি নিজে দেখেছি, ফিল্ড রিপোর্টিং করতে গিয়ে দেখেছি, একদম মানে ভয়ঙ্কর। মানে মুর্শিদাবাদে সেলিমদা দাঁড়িয়েছেন, ভোট কভার করতে গেছি, সেলিমদার সঙ্গে আমার ফোনও আছে ভোটের দিন,
একদম শ্মশানের শান্তি, রানীনগর সংলগ্ন, বেলডাঙ্গা সংলগ্ন, সেটা তো এটা করতে পেরেছে সংলগ্ন জায়গায় আলাদা, সেটা লোককে জিজ্ঞেস করছে আচ্ছা এই বলছেন যে, কিন্তু ওভারঅল আমি তোকে বলছি শোন, সন্ত্রাসের জায়গায় ওভারঅল আমি পশ্চিমবঙ্গের গত কয়েকটি নির্বাচন, অ্যাসেম্বলি এবং মানে পার্লামেন্টের, বিধানসভা এবং লোকসভা নির্বাচনের ফলাফল কেবল রিগিং এবং ভোট বাক্সের কারচুপির ফলাফল হিসেবে আমি মানতে রাজি। সবটা নয়, এটা একটা জনমতের রিফ্লেকশন। না, আমি কি এটা বলতে পারি নাকি যে বামফ্রন্ট বা বিজেপি 2016 বা 2021 একদম তৃণমূলকে হারিয়ে দেওয়ার জায়গায় ছিল? একথা তো আমি বলতে পারি না। একথা বললে লোকে আমাকে একদম মূর্খ বলবে, পেইড নিউজও বলতে পারে। আমি তা বলছি না, কিন্তু রিগিং মানে শুধু ভোট বাক্সে রিগিং বা সেটা না, একটা পরিবেশ তৈরি করা। আমি যে কথা বলছিলাম, না আমার নিজের অভিজ্ঞতা হয়েছে এরকম, আমার অভিজ্ঞতা হয়েছে সেটা তো আমি তো মানে ডিএমকে ফোনও করেছিলাম যে আমাকেই ভোট দিতে যাওয়ার পথে আটকানো হয়েছিল, আমাকে আমার পরিবারকে আটকানো হয়েছে তো একবার একদম। তো আমি তো নিজে ফোন করেছিলাম সঙ্গে সঙ্গে। তুমি প্রকাশ্যে সিপিএম এর সমালোচনা বিভিন্ন সময় করা মানুষ, তা সত্ত্বেও হয়েছে তো। কি করার আছে? বেলডাঙ্গার সেই পরিবারটি আমাকে বারবার করে বলছে কথা বলবো না, বেরিয়ে যাও, ওদের অ্যাকসেন্টে বলছে। কেন এরকম করছেন? তারপরে সন্ধ্যেবেলা তার সঙ্গে আবার দেখা হয়েছে এটি চপের দোকানে, তিনি আমাকে আলাদা করে ডেকে এনেছেন, বলছে বাবা এই গ্রামে কাউকে প্রশ্ন করো না। বুঝতে পেরেছি, কিন্তু এত সত্ত্বেও আমি তোকে আবার বললাম যে আমি এই নির্বাচনগুলোর ফলাফলকে গ্রহণ করার পক্ষে থাকা মানুষ। অবশ্যই জনগণের এটা একটা ম্যান্ডেট, তো বটে, মতাধিকার একদম। তারা হয়তো এই মার্জিনে জিততেন না, সেটা 7 লক্ষ মার্জিন হয় নাকি ডায়মন্ড হারবারে, আলাদা গল্প একেবারেই। তো অংশুদা, আমার একদম আলোচনার শেষের দিকে যাবো, আমার তোমার সঙ্গে কথা স্বল্প পরিসরে সম্পন্ন শেষ হওয়ার নয়। আমার তোমার কাছে একটা প্রশ্ন, মানে পুলিশ মহলেও তো তোমার অনেক ছাত্রছাত্রী বা তোমার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছেন উঁচু মহলে। আমার প্রশ্ন হচ্ছে যে ধর্ম, এটা যদি তৃণমূলের কাউকে করতেন বা বিজেপির কাউকে বা সাধারণ মানুষকে এক চর ইউনিফর্ম পরে পুলিশ, আইসি কনস্টেবল নয়, এটা অপরাধ করেছেন, এটা একদম মানে ক্রিমিনাল অফেন্স। মাইন্ডসেটটা কি? মাইন্ডসেটটা হচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে এর আগে কখনোই এতখানি দলদাস হয়ে যায়নি। এটা আমি খুব মানে একদম ওপেনলি পরিষ্কার বলছি। আমারও মানে যথেষ্ট বয়স হলো, 50 অতিক্রম করে গেছি। অনেক ছোটবেলা থেকে অনেকগুলো শাসন, মানে মুখ্যমন্ত্রিত্ব অনেকজনের দেখেছি, বামফ্রন্ট এবং তারপর তৃণমূল, এই মূলত দুটো শাসন দেখছি। মুখ্যমন্ত্রী পাল্টেছেন, তার মধ্যে কেন্দ্রে অনেক পরিবর্তন হয়েছে দেখেছি। আমি কখনো দেখিনি যে পশ্চিমবঙ্গের পুলিশ এতখানি দলদাস হয়ে গেছে। এবার মাইন্ডসেটটা হচ্ছে কি, আমি যেটা বলছি, মাইন্ডসেটটা হচ্ছে কি যে একটা জায়গা থেকে ওদের মানে পুলিশের একটা বড় অংশের এরকম একটা ভয় হয়তো কাজ করছে যে মানে পুলিশ মন্ত্রী আসলে মুখ্যমন্ত্রী, এবং তাদের উপরতলায় যারা রয়েছেন পুলিশ মানে ক্যাডারের, তাদের গুড বুকে থাকতে হবে, বার্তা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। এটা এক, নইলে এতখানি অ্যাগ্রেশনের কোনো তো জায়গা নেই। এবং এই চর, আর দ্বিতীয় যেটা আমি আরেকটা কারণে বলছি যে রীতিমতো ইরিটেটেড, না আমি বলছি দ্বিতীয় যে আরেকটা কথা, সেটা হচ্ছে যে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা সাম্প্রতিক সময়ে মানে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ করেছেন, নানা মানুষ করেছেন। তো সেটাকে, এবং প্রায় প্রতিদিন, সেটাই এসএসসির আন্দোলনের ক্ষেত্রে হয়েছে, অভয়াকাণ্ডের সময় হয়েছে, এবং পুলিশের যে ভূমিকা, পুলিশ অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ উঠে এসেছে। অভয়াকাণ্ডে তো সেই অভিযোগ উঠেই ছিল যে তথ্য প্রমাণ লোপাটে পুলিশের একটা অংশের ভূমিকা ছিল। তো এই সমস্ত যে অভিযোগগুলো উঠে এসেছে, এবং কলকাতা পুলিশের যে ফেসবুক পেজ, সেই পেজ মাঝে মাঝে ওদেরকে কমেন্ট সেকশন অফ করে দিতে হয়, এমন বিচিত্র কমেন্ট এবং এত আক্রমণাত্মক কমেন্ট সাধারণ সেটা উচিত না তো মানুষের সঙ্গে পুলিশের। এই আমি এটাই বলছি যে পুলিশের যে ভূমিকা, অথচ এই পুলিশই কিন্তু আমি এটাও বলবো যে করোনা কালে কি অসামান্য ভূমিকা পালন করেছে। সেটাই এই যে সম্পর্ক তৈরি করা, এবং আমার অনেক বন্ধু বান্ধব আছেন পুলিশে, তারা কিন্তু অত্যন্ত ভালো মানুষ, আমি দেখেছি, এবং তাদের সঙ্গে কথা বলা যায়, তাদের সঙ্গে শিল্প সাহিত্য সবকিছু নিয়ে আলোচনাও করা যায়। কিন্তু ওই যে আমি বললাম সামগ্রিকভাবে তাদের কোথাও একটা এই যে জনপরিসরে পুলিশের ইমেজ এতখানি মানে কলঙ্কিত হয়ে গেছে, সেটা তাদের আঘাত করছে ভেতরে ভেতরে। একটা যন্ত্রণা হতে থাকে তো, যে আমার পেশার উপর ক্রমাগত আক্রমণ। অনুব্রত মণ্ডলের যে অসভ্যতার চূড়ান্ত, আমি কিন্তু আবারও বলছি, আমি তৃণমূল সমর্থক যারা দেখছেন তারা ভাববেন অনুব্রত বলে বলছি, এটা যদি অনুব্রতর জায়গায় অন্য কেউ হতো না, সেটা ওই যে তোকে বললাম যে তাতে চুপ পুলিশ। তাতে তার কারণ একটা হচ্ছে যে পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, 1, 2
যেটা আরেকটা কথা আমি এখানে বলতে চাই, এই যে বললাম যে এই আক্রমণের ফলে ফলে ওদের ভেতরে একটা ক্ষোভ সাধারণ মানুষের উপর জন্মাচ্ছে। নেতাদের কাছে ওরা জানে যে এই সরকারটা কিভাবে চলছে এবং নেতাদের কি ভূমিকা, স্থানীয় নেতাদের কি ভূমিকা, সেটা ওরা বুঝে গেছেন পুলিশ, ঠিক আছে। দ্বিতীয় যেটা আমি বলছি সেটা হচ্ছে যে সমস্ত পুলিশ অন্যায় করেছেন তাদের শাস্তি দিতেও সরকার কোনো ক্ষেত্রে শাস্তি দেয়নি, বদলি করতেও অনেক দেরি করছেন দেখা গেছে, একটা পদ থেকে আরেকটা পদে সরাতেও দেরি করেছেন। বাই দ্য ওয়ে 4 জন সাব ইন্সপেক্টর কাছে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে তোলার জন্য। আমি তো বলছি এবারে লরি থেকে তোলার এগুলো তো আজকে মানে আজকে ডেভেলপমেন্ট, অনেক পরে সরকার এই সমস্ত সিসি ক্যামেরা ধরা পড়েছে, হ্যাঁ নড়াচড়া করছে। কিন্তু একটা সময় আমরা দেখেছি যে যত দ্রুত অভিযুক্ত পুলিশ মানে অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল তত দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে কি হয়, পুলিশ অফিসারদের অনেকের মনে একটা সাহস জন্মে যায় যে আমি যাই করি সেটা আইনানুগ হোক চাই না হোক আমি কোনো শাস্তি পাবো না। আবার একটা নেচার আমি দেখেছি, আমি বিমানবাবুর একটা লেখাই সেদিন পড়ছিলাম যে বিমানবাবুকে পুলিশ মারধর করেছে যখন বিরোধী অবস্থায়, বিমানবাবু তখন যুব নেতা সব কিছু, সেই পুলিশ ৭৭-এর ২১শে জুন সবার আগে আলিবন্দি স্ট্রিটে এসে বিমানবাবুর পায়ে পড়ে এটা বলে আমার মনে হয় আমাদের কথা শেষের দিকে একদমই তাত্ত্বিকভাবে আমরা যদি দেখি তাহলে পুলিশকে বলা হয়, আমি একটু মানে একজন মার্ক্সবাদী তাত্ত্বিকের কথাতেই ফিরে যাচ্ছি, লুই অ্যালথুজের, এবং এটা মার্ক্সবাদের গোড়ার কথাও বটে। অ্যালথুজের একটু ডেভেলপ করেছিলেন তাকে, যে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসের অঙ্গ, ঠিক আছে, শোষণ দমন পীড়ন রাষ্ট্র যে করে সেটা করে মূলত এই পুলিশ মিলিটারি এদের মাধ্যমে। এবং পুলিশের এই যে স্টেট পাওয়ার যারা যখন দখল করে, যেটা অনিল বিশ্বাসকে কোট করে দিয়ে বলছি, অনিল বিশ্বাসকে, তো পুলিশের কোনো চরিত্র থাকে না, এটা তো একটা অ্যাপারেটাস। পুলিশের যদি আমরা মনে করি মানে হ্যাঁ ব্যক্তি পুলিশের মন থাকতে পারে, হৃদয় থাকতে পারে, কিন্তু যদি আমরা পুলিশকে অ্যাজ আ হোল সামগ্রিকভাবে দেখি তাহলে এই যে পুলিশি ব্যবস্থা এটা একটা অ্যাপারেটাস, এর কোনো হৃদয় নেই, এর একটা কাঠামোগত শরীর রয়েছে এবং সেই শরীরটার মালিক যে যখন হবে এই শরীর তার পায়ের কাছে ঝুঁকে পড়বে। তোমার মন নেই কুসুম? একদমই তাই। একদম শেষের দিকে অংশুদা, আমি তোমাকে আর দুটো মাত্র প্রশ্ন করে আমাদের এই আলোচনা শেষ করবো। আসলে তোমার সঙ্গে কম সময় আলোচনা চলে না। কাঞ্চন মল্লিকের একটি ঘটনা তুমি নিশ্চয়ই শুনেছো, আমি তোমার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সরকারি জায়গা, দেরি হওয়ার জন্য আত্মীয়কে দেখাতে নিয়ে গিয়েছেন, দেরি হওয়ার জন্য সেখানে গিয়ে কর্তব্যরত চিকিৎসাকর্মী, চিকিৎসক, নার্স তাদেরকে প্রায় মানে ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন, হেকেল করেছেন এবং অন্যান্য রোগীর পরিজনেরাও তাতে আহত হয়েছেন রীতিমতো। আমি জানি না এখনো, আমি এই খবরটা একটুখানি ফলো করেছি যে কাঞ্চনের বিরুদ্ধে এরা কোথাও কোনো অভিযোগ করেছেন কিনা। আমি চাইবো যে ইমিডিয়েটলি অভিযোগ করা হোক এবং কাঞ্চন মল্লিক যেটা করেছেন সেটাও কিন্তু একদম মানে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া উচিত, সেটা একটা অপরাধ, এটা উনি করতে পারেন না। উনি দেখলাম বলেছেন যে পরিষেবা না পেলে আপনি একজন জনপ্রতিনিধি, পরিষেবা দিচ্ছেন আপনার সরকার, হ্যাঁ আপনার সরকার, আপনার কাছ থেকে এটা আমি আশা করি না। জানেন স্বাস্থ্যমন্ত্রীকে গিয়ে বলুন, হ্যাঁ এটা আমি আশা করি না কাঞ্চন মল্লিকের কাছ থেকে। কাঞ্চন মল্লিক যদি একজন সাধারণ মানুষ হতেন এবং মাথা গরম করে ফেলতেন তাহলে আমি তাও বা বলতাম যে ঠিক আছে উনি মাথা গরম করে বলে ফেলেছেন, দায়িত্বশীল মানুষ। দুটো জায়গা থেকে কাঞ্চন মল্লিক ইম্পর্টেন্ট, এক মানে ওকে সকলে চেনেন, কোট আনকোট সেলিব্রিটি, দুই উনি একজন জনপ্রতিনিধি, ওর আরও অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল এবং উনি যেটা করেছেন সেটা একটা অপরাধ করেছেন। আমি জানি না যে ওর বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে কিনা, আমি মানে চাইবো যে ওর বিরুদ্ধে একেবারে পুলিশে একটা অভিযোগ করা হোক এবং ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কারণ এই বার্তাটাও যদি মাননীয় মুখ্যমন্ত্রী না দেন ওর জনপ্রতিনিধিদের, ওই যে আমি একটা কথা বললাম না যে প্রথমে যে কোথাও একটা আমার মনে হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে অনেক কিছু ওর হাতের বাইরে চলে গেছে, যতই ওকে বলা হোক না কেন, হ্যাঁ যতই ওকে বলা হোক না কেন যে ওর দলের উনিই একমাত্র মুখ, উনি বুঝতে পারছেন যে ওই মুখকে ব্যবহার করেই এমন অনেক কাজকর্ম হচ্ছে যেগুলোকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জায়গায় উনি আর নেই। এবং সেই জন্যে যদি ওকে 26-এর ভোটে আবার বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়, সে বিপুল ভোটে জিতে আবার উনি ক্ষমতায় চলে আসতে পারেন, দ্যাট উইল ডিপেন্ড অন হোয়াট মানে বিজেপি ডাজ, বিজেপি কী করছে তার উপর ডিপেন্ড করবে। বিজেপি যদি সেরকম কোনো কাজ করে, এখনই করতে শুরু করে, যে উচ্চকৃত ধর্মীয় তাস খেলতে শুরু করবে, সেই চেষ্টা তো করছে, কিন্তু আমি আবার শ্রমিক ভট্টাচার্যের শুরুটাতে সেই চেষ্টা অতটা দেখা যাচ্ছে না। একদম তুমি আমাকে আলোচনা যদি উচ্চকৃত ধর্মের তাস খেলা হয়
তাহলে তৃণমূল আবার কিন্তু সুইপ করবে, আমি বলে দিলাম এটা এখন। মানে ধর্মের তাসের জায়গা থেকে তো আমি আবার অবাক হয়ে গেলাম, মানে অংশুদা অন্য জায়গায় আলোচনা আজকে নিয়ে যাব না, আর অন্যদিন আলোচনা হতে পারে। শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর লাইনের মধ্যে, অন্তত প্রকাশ্যে যে লাইন, সেই লাইনের মধ্যে কিন্তু একটা স্পষ্ট বিভাজন রেখা দেখা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য র্যাশনাল বাঙালিকে, কিন্তু শিক্ষিত বাঙালিকে অ্যাড্রেস করার, মধ্যবিত্ত বাঙালিকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন, যাদের মধ্যে বিজেপি সেই অ্যাক্সেস না থাকার কথা। সেভাবে নেই। হ্যাঁ, অংশুদা, তুমি একজন শিক্ষক, শিক্ষাক্ষেত্র ছাড়া তোমার সঙ্গে আলোচনা আমি শেষ করব না কখনোই। নরসিংহ দত্ত কলেজের যে ঘটনা, তুমি সেই ঘটনার কথা ইতিমধ্যেই জানো। একজন ছাত্র নেতা, আমি আর বর্ণনা দিচ্ছি না, অনেক মাইনররাই দেখতে পারেন এবং সারাক্ষণই তো দেখছেন। আমি শুধু এটুকুই বলছি যে এরা কি মানে প্যাথোলজিক্যাল একটা সমস্যা হয়ে যাচ্ছে। মানে প্যাথোলজিক্যাল সমস্যা না, এটা হচ্ছে একই ব্যাপার, সেটা হচ্ছে নির্বাচন না হওয়াটা হচ্ছে মূল কারণ। হ্যাঁ, যদি এই ছাত্র সংসদ কেন্দ্রে পার্টি অফিসে হতো না, পার্টি অফিসে হলে তো আলাদা, সেটা আলাদা পরিষদ। তাহলে আলাদা একটা ঘটনা বলি, তুমি জানো কিনা জানি না অংশুদা, চাচলে একজন ভদ্রমহিলা, তৃণমূলের কর্মী, তিনি ব্লক সভাপতি এবং একজন ভিলেজ, সে তো সন্দেশখালীতে কি হয়েছে এগেইনস্টে। হ্যাঁ, আরে সেটা তো আলাদা ঘটনা, সেটার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু যেহেতু তুই শিক্ষাক্ষেত্রের কথা বললি, শিক্ষাক্ষেত্রে কলেজগুলোতে যা যা ঘটনা ঘটছে আজকে, তার রুট কজটা হচ্ছে, কিন্তু আমি আবার বলছি, ছাত্র সংসদের নির্বাচন। তার কারণ ছাত্র সংসদের নির্বাচন যদি হতো, তাহলে কিন্তু এই যাদের কি বলবো, মানে মৌরসি পাট্টা এবং যাদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কোনো কথাই নয় কোনোভাবেই, তারা ছাত্র রাজনীতির পরিসরে থাকার লোকই নন, তারা এই ছাত্র রাজনীতি করতে পারতেন না। 44 বছরের ছাত্র নেতা, আমি তো বলছি তাদের থাকার কথাই নয়, তারা থাকতে পারতেন না। তার কারণ নির্বাচন হলেই ছাত্রদের একটা দায় থাকতো, ছাত্র সংগঠনগুলোর একটা দায় থাকতো যে আমাদের প্রার্থীকে আমাকে জিতিয়ে আনতে হবে, এবং নতুন রক্ত ঢুকতো, ফেস ভ্যালু থাকতো, এবং নতুন রক্ত ঢুকতো, ছাত্র সংগঠনগুলোতে নতুন রক্ত ঢুকতো। এই নতুন রক্তের প্রবেশটাকে সম্পূর্ণ আটকে দেওয়া হয়েছে, এবং সেটা আমি একটা জায়গায় বলেছি, আবারও বলছি, তার মূল কারণ হচ্ছে মেধাবী ছাত্ররা যেন ছাত্র রাজনীতিতে সামগ্রিকভাবে প্রবেশ না করে, সেরকম একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। তার কারণ এই নরসিংহ দত্ত কলেজের যে ঘটনাটা ঘটেছে, সেখানে যে মানুষটি মূল অভিযুক্ত বা যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, বা যে কাজটা খুব অন্যায় হয়েছে বলে সকলে বলছেন, এরা তো তাহলে প্রবেশাধিকার পাবে না, এবং এরা থাকলে উল্টো দিক থেকে পার্টির লাভ, তৃণমূলের লাভ। যে জন্যে ছাত্র সংসদ নির্বাচন যে হচ্ছে না, তার মূল কারণটা কিন্তু তৃণমূল কংগ্রেস দল হিসেবে যতই বলুক, ছাত্র সংসদের নির্বাচন চাইছে না, এবং চাইছে না বলেই এত ঘটনা পরপর ঘটে যাচ্ছে। আমার একদম শেষ প্রশ্ন, আমি দায়িত্বশীল একটি চ্যানেল, কবির সৌরভ ইউটিউব চ্যানেল, আমি কখনোই আজকে সুযোগ পেয়ে ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি কখনোই, দেখুন এতগুলো আসন পাবে সিপিআইএম, এতগুলো তৃণমূল, এতগুলো কংগ্রেস, বিজেপি, আমি এসবে একেবারে যাব না, যাওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু আমি অংশুমান করের কাছে এই সময়ের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষক অংশুমান করের কাছে আমার প্রশ্ন, যে খেলা 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 আজকের ধর্মঘট কি, বা এই প্রবণতা কি একটু খেলা ভাঙার খেলা কোনোভাবে? খেলা ভাঙার খেলা এভাবেই আমি দেখছি। আজকে ধর্মঘটের যে রেসপন্স মানুষ দিয়েছেন তাতে, এবং যেভাবে বামপন্থী ধর্মঘটীরা, বাম দল, বিভিন্ন গণসংগঠন, তাদের শ্রমিক সংগঠন, তাদের কর্মী সমর্থকরা যেভাবে মাঠে নেমেছেন, তাতে এটা একটা খেলা ভাঙার খেলা শুরু হলো। এবার এই খেলা ভাঙার খেলা শুরু হওয়া আর খেলা ভাঙার খেলাকে শেষ করার মধ্যে কিন্তু অনেক বড় একটা গিরিখাত থাকে। সেই গিরিখাতকে এক লাফে, ওই প্রতুলের একটা গান ছিল না, লাফিয়ে হই পার কিসের ভয়, ওই কিসের ভয় বলে যদি এই গিরিখাতকে এই মানে লাফিয়ে পার হয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এটা খেলা ভাঙার খেলা শুরু হলো। এটা একদম আমার মনে হচ্ছে। দেখুন, ডিগ 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 খেলা হবে নাকি নয় 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 এ মধুর খেলা, আপনারা কোন গানটিকে বেছে নেবেন মানে 2026-এর থিম সং হিসেবে, সেটা আপনারাই জানেন। আপনাদের কাছে মাথা নিচু করে নতমস্তকে বিনয়ের সঙ্গে আমরা যাব। আমরা ওপিনিয়ন বিল্ড করতে এখানে বসিনি, আমরা শুধুমাত্র একটা ভাষ্য, একটা কমেন্টারি দেওয়ার চেষ্টা করছি মাত্র। যদি আপনারা এই প্রতিবেদন দেখেন, অবশ্যই দেখবেন আমার বিশ্বাস, তাহলে আপনারা লাইভ কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং এই ধরনের আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনাদের চোখ থাক কবির সৌরভ ইউটিউব চ্যানেল। এবং সেই দর্শক বন্ধুদেরকে আমি বলছি যে আপনারা কিন্তু আমার একটা স্পেশাল থ্যাঙ্কস প্রাপ্য, কারণ আপনারা অনেকে অংশুমান করকে দেখতে চেয়েছেন বারবার করে, আমি চেষ্টা করেছি তাকে পর্দায় আনার। আপনার চোখ থাকুক কবির সৌরভ ইউটিউব চ্যানেলে।